Once again, welcome student to our another online regular classes. As you guys know that I have taken the previous classes about modifier. I am come with also today with modifier. Last day I am taught you and discussed you about the what is modification and its classification. But today I am going to take another class about modification. You guys know from the previous class that modification are two kinds. First, pre-modifier and second, post modifier. So today I am going to take class about the first kinds of modification which is known pre-modifier. এখন শেষ ক্লাসে আমি তোমাদের পড়াইছিলাম pre-modifier, post modifier এবং modifier সংজ্ঞাটা কি। গত ক্লাস থেকে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই জানো যে মডিফায়ারটা কি। যখন কোনো নাউন অথবা ভার্বের আগে কোনো শব্দগুচ্ছ বসে তাকে বিশেষভাবে বোঝায় বা মডিফাই করে বা তার অর্থের গতিশীলতা বা সংকোচন বোঝায় সেগুলাই হচ্ছে মডিফায়ার। তো ওইখানে লাস্ট ক্লাস আমি শেষ করেছিলাম প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের দুটো ক্লাসিফিকেশন দিয়ে। এখন আজকে এই ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা ছিল ফার্স্ট যেটা ছিল প্রি মডিফায়ার, মানে পূর্বে আমরা বসায় যে সকল ওয়ার্ডগুলো মডিফিকেশনের ক্ষেত্রে প্রথমে বসে কোনো নাউন অথবা ভার্বের প্রথমে বসে তার শব্দের সংকোচন অথবা বর্ধিত করে সেগুলো হয় প্রি মডিফায়ার। আজকে এই প্রি মডিফায়ারের ক্লাসিফিকেশন আলোচনা করব। একটা জিনিস খেয়াল করো, বোর্ডে আমি লিখে রেখেছি এই প্রি মডিফায়ারকে বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এর কয়েকটি শ্রেণী বা ভাগে বিভক্ত হয়েছে সেই ভাগগুলো আমরা দেখব। প্রথমত দেখো এখানে আমি 10টা লিখে রাখছি, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা। মেইনলি হচ্ছে অনেক বই দেখবা 11টা, অনেক বই দেখবে 12টা, কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি এই 10টা ভাগে বিভক্ত। 10টা অ্যাকচুয়ালি ভাগও বলা যাবে না, তার ব্যবহারগত দিক থেকে এটা 10টা পর্যায়ে আমরা কি করতে পারি, এগুলোকে ইউজ করতে পারি, বসাইতে পারি। এখন সর্বপ্রথম যেটা আছে যেমন ধরো নাউন। এখন নাউন আমরা পার্টস অফ স্পিচ প্রথম ক্লাসে আমি আগে বলছিলাম যে পার্টস অফ স্পিচ সম্পর্কে বা পার্টস অফ স্পিচের যে 8 প্রকার আছে সেইটা সম্পর্কে যার ধারণা খুবই স্বচ্ছ, তার জন্য মডিফিকেশন বা মডিফায়ারটা খুবই ইজি। আজকে এই প্রি মডিফায়ারের যে 10টা পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করতেছি। প্রথম পার্টটা হচ্ছে নাউন। প্রথম পার্টটা হচ্ছে কি নাউন। এখন নাউন বলতে আমরা কি বুঝি, কোন কিছুর নাম কি নাউন বলে, সেটা যে কোনো ধরনের নাউন হতে পারে। এখন প্রি মডিফায়ারের ক্ষেত্রে নাউনটা আমরা কিভাবে বলবো? এখন প্রি মডিফায়ার ক্ষেত্রে হচ্ছে কি তোমার একটা সেন্টেন্সে একাধিক নাউন থাকবে, হতে পারে একটা তোমার হলে একাধিক হয় না, দুইটা হবে কমপক্ষে অথবা তিনটা, এরকম একের অধিক নাউন হতে পারে। এখন প্রথম নাউনের সম্পর্কে দ্বিতীয় নাউনটা যে বর্ণনা বা যে বিবৃতিটা প্রকাশ করে সেটা হচ্ছে তোমার নাউন প্রি মডিফায়ার। যেমন ধরো আমরা একটা एग्जांपल স্বরূপ দিতে পারি, রহিম table is expensive। এখানে খেয়াল করো এই টেবিল আর এখানে রহিম দুইটাই হচ্ছে কি নাউন। এখানে কি দুইটাই হচ্ছে কি নাউন। আমি যদি রহিমটা বাদ দিই তাহলে টেবিল ইজ এক্সপেন্সিভ, টেবিলটা হয়তো কি খুবই দামি বা অনেক প্রচুর কস্টলি বা দামি, কিন্তু এখানে বলছে রহিমস টেবিল ইজ এক্সপেন্সিভ, যে রহিমের যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে কি দামি। এখন এই রহিমের পরে দ্বিতীয়টা এই রহিমকে বিশেষভাবে বোঝাচ্ছে। কার টেবিল? রহিমের টেবিল, মানে দ্বিতীয় নাউনটা প্রথম নাউনকে নির্দেশ করতেছে। তার মানে এটা হচ্ছে কি তোমার প্রি মডিফায়ার বলো যেটাই বলো, তাহলে এটা হচ্ছে তোমার সেই প্রি মডিফায়ার। অথবা রহিম টেবিলস অফ রহিম ইজ এক্সপেন্সিভ আরেকভাবে লিখতে পারি, কিন্তু এই টেবিলটা এখানে রহিমকে বিশেষভাবে বোঝাচ্ছে বা মডিফাই করতেছে, এর জন্য এটাকে প্রি মডিফায়ার। এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে। এরকম একটা নাউনে বা একটা সেন্টেন্সে যে একাধিক নাউন হতে পারে, দুইটা তিনটা চারটা। এখন দ্বিতীয় নাউনটা প্রথম নাউন সম্পর্কে যে বর্ণনা দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কি নাউন মডিফায়ার। তারপরে সেকেন্ড অপশনে দেখো প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রে এখানে ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলো আছে, প্রোনাউনের কিন্তু আবার প্রকারভেদ আছে, এর মধ্যে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আছে সেগুলো এখানে মডিফিকেশন হিসেবে ইউজ হয়। যেমন দেখো এখানে লিখে রাখছি আমি প্রোনাউনের ক্ষেত্রে দিস, দোজ, দিস, দ্যাট, এই চারটাকে মেইনলি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কি করি এই মডিফিকেশন গুলো করি। দেখো those pens are costlier than that, যে those pens are ওই কলমগুলো costlier দামি than that, এখানে দুটাই that লিখে দিয়েছি, than that
যে ওই কলমটা থেকে এই কলমগুলোর দাম কি বেশি। এখন দেখো এই যে এখানে দোজ, এখানে কি লিখেছিলাম দোজ, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে দোজ পেন্স ওই কলমগুলো আর কস্টলিয়ার দামি দেন থেকে দ্যাট এটা বা ইহা থেকে ওই কলমগুলো বেশি দামি। এই যে এখানে দোজটা এখানে কি আসছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে আসছে এবং এটা প্রি মডিফায়ার এর নাউনের পূর্বে বসেছে, এটা কি প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার দেখো সেকেন্ডটা, এগুলো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ করতে কিন্তু পার্সিভ স্পিচের অংশ। আবার থার্ডটাতে দেখো অ্যাডজেক্টিভ আসছে। অ্যাডজেক্টিভ কি, আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে জানি কি, যার দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করতেছে সেগুলি হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তো আজকে এখানে অ্যাডজেক্টিভেরও কিছু কি আছে তোমার প্রি মডিফায়ার আছে যেটা হিসেবে ব্যবহৃত হয়। যেমন ধরো ফেলানি is a poor girl। এই দেখো গার্ল একটা কি মেয়ে নাম, পুর তার একটা কি অবস্থা। এখন আমরা জানি কি যার দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, এখানে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে কি তার অবস্থা, কি অবস্থা, সে গরিব অবস্থায় আছে। তাহলে এই পুরটা এখানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হচ্ছে এবং যেহেতু গার্ল এর প্রথমে বসছে এর জন্য প্রি মডিফায়ার বসছে। আমরা জানি কি এখানে ফেলানি ইজ এ গার্ল, এটা হয়তো ফেলানি ইজ এ গার্ল, যে ফেলানি হয় একটি মেয়ে, কিন্তু একটা বিশেষভাবে বলতেছে ফেলানি ইজ এ পুর গার্ল, ফেলানি হচ্ছে কি গরিব মেয়ে। এইটাই আবার এই যে এখানে যে অ্যাডভার্ব লিখে রাখছি, অ্যাডভার্বের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে। পুর মানে কি হচ্ছে অবস্থা, আর এখানে বিশেষভাবে বোঝাচ্ছে কাকে, গার্লকে। আমরা জানি কি আবার অ্যাডভার্বটা পরে আসছে, আগে এটা শেষ করি। ফেলানি ইজ এ পুর গার্ল, ফেলানি হয় একজন গরিব বালিকা। তাহলে এই পুর অবস্থাটা বোঝাচ্ছে কার, এই গার্লের, বালিকার, এর জন্য এটা পূর্বে বসছে, এর জন্য এটা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেকেন্ডে আরেকটা দেখো অ্যাডভার্ব। অনেক ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটো ভুলে ফেলি, কিন্তু এটা সংজ্ঞাটা সম্পর্কে যদি আমরা স্বচ্ছ ধারণা রাখি তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি হবে। তো অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা তো দিলাম যে যার দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বের সংজ্ঞাটা কি, নাউন অথবা প্রোনাউন বাদে অন্য কোনো পার্টস অফ স্পিচ অথবা অন্য কোনো ওয়ার্ড অথবা অন্য কোনো যে কোনো সেন্টেন্সকে বিশেষভাবে বোঝায়, সেটাই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। এখন দেখো দ্য ডাউন ফ্লাইট উইল টেক অফ সুন, এখানে ডাউন একটা কথা আসছে, আন্ডারলাইন করে দিচ্ছি ডাউন। ডাউন মানে কি, এখানে ডাউন মানে আমরা নিচু বোঝাই, কিন্তু এক্ষেত্রে ডাউন বলতে হচ্ছে যেটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। আমরা যদি দা ডাউন কথাটা বাদ দিলাম তাহলে ফ্লাইট উইল টেক অফ সুন, যে খুব তাড়াতাড়ি যে ফ্লাইটটা আছে বা জাহাজটা আছে সেটা কি উড্ডয়ন করবে, টেক অফ করবে, মানে উড়ে যাবে। কিন্তু এখানে বলছে ডাউন ফ্লাইট মানে যে ফ্লাইটটা দেরি হয়ে গেছে, মানে অলরেডি লেট, মনে করো 10টার সময় ছাড়ার কথা ছিল, সে 10টার সময় ছাড়ে না, 11টার সময় ছাড়তেছে। সেম জিনিস, দ্য ডাউন ফ্লাইট উইল টেক অফ সুন। এই যে এখানে ডাউন কথাটা আছে, এই ডাউন কথাটাই যে ফ্লাইট যে জাহাজটা আছে এটাকে বিশেষভাবে বুঝাইবে। তাই এটাকে অ্যাডভার্বের সংজ্ঞা দেখতে বললাম, নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে বিশেষভাবে বোঝাবে সেখানে। তাহলে দ্য ডাউন ফ্লাইট উইল টেক অফ সুন, এই যেখানে ডাউন বিশেষভাবে বোঝালো, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। সেম জিনিস আর্টিকেল। এখন আর্টিকেল থেকে আমরা কি জানি, এ এন এবং ডি এই তিনটা কি আর্টিকেল বলে। এখন এই আর্টিকেল গুলো ব্যবহার করে যে সব মডিফিকেশন গুলো কাজ করতেছে সেগুলো হচ্ছে আমার প্রি মডিফায়ার। এটা আমার মনে হয় না কোনো एग्जांपल দেওয়া আছে, এটা তোমরা যদি জাস্ট দেখো একবার চোখের নজর দিয়ে তাহলে বুঝতে পারবে। এখন সেকেন্ড যেটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে পার্টিসিপল। এখন পার্টিসিপল আমরা জানি পার্টিসিপল মানে কি, পার্টিসিপলকে আবার তিনটা ভাগে বিভক্ত করা হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল আর নাই লিখলাম পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট বলতে আমরা প্রেজেন্ট অবস্থা, বর্তমান অবস্থা বুঝি, পাস্ট বলতে পাস্ট অবস্থা, পারফেক্ট বলতে বলি কি যে কাজটা হয়ে থাকে, সংগঠিত হয়ে থাকে। এখন প্রেজেন্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে, প্রত্যেকটাই কি পারফেক্টের মধ্যে পড়বে। আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বুঝি ভার্বের সাথে আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ফর্মটাই হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল বলতে বুঝি ভার্বের পাস্ট ফর্মের সাথে যেটা থাকে, পাস্ট ফর্মের সাথে তো কখনো আইএনজি হয় না, তার মানে ভার্বের পাস্ট ফর্মটাই এখানে পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এখন প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমি যদি একটা एग्जांपल দিই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো the rolling stone never rose অথবা gather দাও, never gathered MOSSES মসেস মানে হচ্ছে কি এই যেখানে দেখো রুলিং, রুল আর এর রুল মানে কি হচ্ছে কি ঘোরানো, আর রুলিং মানে কি ঘূর্ণন অবস্থা। এখানে
সাবজেক্ট প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দা রুলিং স্টোন বলতে কি হচ্ছে যে পাথরটা সব সময় মুভ করে বা গড়িয়ে গড়িয়ে চলে পানির স্রোতের সাথে যে পাথরটা গড়িয়ে চলে সেই পাথরটা কখনো কি করে না মোস মানে কি তোমার ওই যে শৈবাল বলো বা শ্যাওলা বলো সেগুলো কি করে না তার গায়ে আটকায় না বা গ্যাদার হয় না জমে না কিন্তু যে পাথরটা স্থির থাকে সেই পাথরটার গায়ে কি হয় এই মসগুলো বা শৈবালগুলো জমে ঠিক এখানে সেটাই বলছে পার্টিসিপেলের ক্ষেত্রে দা রুলিং স্টোন নেভার গ্যাদার্স মসেস যেটা ঘূর্ণায়মান রয়েছে সেটা কখনোই কি হয় না এই মসেস গ্রহণ করে এখন এই যে দা রুলিং স্টোনের অবস্থা বোঝাচ্ছে রুলিং অবস্থা ঘূর্ণার অবস্থা যদি বলতাম স্টোন নেভার গ্যাদার মসেস তাও কিন্তু একটা বাক্য ফুলফিল হচ্ছে অর্থ প্রকাশিত করতেছে সম্পূর্ণ কিন্তু যখন তার রুলিং দিলাম তার অবস্থা বোঝাইলো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ তোমার যে কি হচ্ছে প্রিমোডিফায়ার হচ্ছে সেটা হিসেবে বসতে পারবে তার রুলিং এখন অবস্থা বোঝাচ্ছে পাথরটার কি একটা অবস্থা বোঝাচ্ছে কি অবস্থা ঘূর্ণনরত অবস্থা তাহলে দ্য রুলিং স্টোন নেভার গ্যাদার মোসেস এটাও হতে পারে আর কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি কম্পাউন্ড মানে জটিল অবস্থা যখন এক বা একাধিক ওয়ার্ড মিলে তোমার একটা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে কি তার কম্পাউন্ড ফর্ম যেমন আছে any plus 1 দুটো মিলে হলো কি anyone এই যে দুটো মিলে একটা অর্থ প্রকাশ করতেছে 1 মানে একটি any মানে অল্প কিন্তু যখন anyone খুবই অল্প প্রকাশ করতেছে ঠিক এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে তোমাদের যে বইটা আছে অ্যাডভান্স বই সেখানে তখন তোমরা দেখবা তখন কম্পাউন্ডের অনেকগুলো অর্থ পাবা এবং এরপরে দেখেন এগুলোর আর উদাহরণ আমি দিচ্ছি না জাস্ট একটু তোমাদের আইডেন্টিফায়ার ধারণা দিয়ে শেষ করতেছি নেক্সট ক্লাসে আবার আলোচনা করে দেব কোয়ান্টিফায়ার কি গণনা করা যে সকল ওয়ার্ড দ্বারা আমরা মনে করি পূজন করি বা পূজনও করি না গণনাও করি না বাট আমরা বোঝার জন্য বলে থাকি বা ধারণা দেওয়ার জন্য বলে থাকি যেমন ধরো any আইদার a few অল্প লিটল অল্প any বলতে অল্প তারপর আইদার মানে কি হয় সে না হলে অন্য আরেকজন যে আইদার হি অর হিজ ব্রাদার হয় সে না হলে তার ভাই যে কোনো একজন এখন সেই যে কোনো একজনটা কি হবে সেটা আমরা জানি না ধারণা বা আইডিয়া এই সকল ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিফায়ার ওয়ার্ডগুলো ব্যবহার করি এখন এই প্রিমোডিফায়ার ক্ষেত্রে যেগুলো আগে ব্যবহৃত হচ্ছে বা পূর্বে বসতেছে সেন্টেন্সে বা কোনো ভার অথবা নাউন সেগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার আর আরেকটা খুব ইজি আছে ডব্লিউএস কোশ্চেন সেটা তোমরা প্রত্যেকেই জানি ডব্লিউএস কোশ্চেনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এটা হুজ হোয়াট এভার হুইচ এভার এই যে চারটা বা পাঁচটা ওয়ার্ড আছে এগুলো ব্যবহার করে যে সকল প্রিমোডিফায়ার গুলো আসছে প্রথমে সেগুলো হচ্ছে কি ডব্লিউএস আর যে পজিটিভ ফর্ম আমরা পজিটিভ ফর্ম আগে জানি যেমন একটা থাকে কি সাবজেক্ট আরেকটা থাকে কি অবজেক্ট আরেকটা থাকে কি অপোজিটিভ ফর্ম যেমন মাই পজিটিভ ফর্ম আওয়ার পজিটিভ ফর্ম ইয়োরস পজিটিভ ফর্ম ইটস হিজ হার ইট ইজ আর অনেকগুলো আছে তোমরা বই থেকে দেখবা এগুলো ব্যবহার করে আমরা যে সকল প্রিমোডিফিকেশন গুলো তৈরি করি বা ব্যবহার করি সেগুলো হচ্ছে আমাদের এই প্রিমোডিফায়ারের অংশ তো আজকের ক্লাসে তোমাদের হচ্ছে একটা ধারণা দেওয়ার ছিল সেই ধারণাটা দিলাম এরপরে নেক্সট আমি एग्जांपल দিয়ে বুঝাবো তোমরা বাসায় এটা আবার দেখবে ভিডিওটা এবং বইয়ের থেকে একটু হেল্প নেবে তারপর যদি প্রবলেম থাকে আবার জিজ্ঞেস করবা সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা হবে তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে